मौसम 2-4 दिन से ऐसा ही है, ठीक नहीं है। কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এবং মর্নিং ফ্রম শিলারিগাঁও। শিলারিগাঁওয়ে আরও একটা দিন বা বলা ভালো আজকেই শিলারিগাঁওয়ের শেষ সম্পূর্ণ দিন। কাল সকালবেলা আমি এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু ওয়েদারটা দেখুন। কাল বিকেল 5টা থেকে বৃষ্টি হয়েছে টানা, এবং এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে কিন্তু মেঘ তো দেখতেই পাচ্ছেন কীরকম চারদিক মেঘে ঢেকে রয়েছে। অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে আমি মেঘালয়ে আছি, বিশ্বাস করুন। এটা শিলারিগাঁও বলে মনেই হচ্ছে না। আর তার সঙ্গে যোগ হয়েছে লোডশেডিং। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত কিন্তু লোডশেডিং চলছে, এবং সেটা কিন্তু বেশ ভালো রকম চলছে। আমরা সমতলে আগে যেরকম লোডশেডিং পেতাম প্রায় 12 ঘন্টা 13 ঘন্টা, ঠিক সেই ধরনের লোডশেডিং চলছে। এবং এরকম ওয়েদারে জানি না কোথাও যেতে পারবো কি না আদৌ, কারণ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এদিকে রাস্তা খুব স্লিপারি। এই অফবিটের এই সমস্যাটা কিন্তু আছে। যখন আপনি অফবিটে আসবেন তখন খুব বেশি আপনার কাছে অপশন থাকবে না ঘোরার, প্রকৃতিকে উপভোগ করা ছাড়া। তাই এখানে বসে এই মেঘলা প্রকৃতিকেই উপভোগ করি। আর কি করব, দেখতে পাচ্ছেন এখনো কি বিভৎস মেঘ। শিলারিগাঁওয়ের আপনারা বোধহয় এরকম ভিডিও কোনোদিন দেখেনি। আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে যে ঝকঝকে আকাশ, কাঞ্চনজঙ্ঘা, নীল আকাশ। আর এখানে যেটা দেখছেন সম্পূর্ণ উল্টো। পুরোপুরি দেখুন, পুরোপুরি এখানে মেঘলা শিলারিগাঁও, এবং তার সঙ্গে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। কে বলবে এটা ফেব্রুয়ারি মাসের 15 তারিখ? দেখে মনে হচ্ছে যেন এটা ওই জুন জুলাই মাস বা অগস্ট মাস। আর এই দিকটা দেখতে পাচ্ছেন সেই ব্যালকানি আপনাদের দেখিয়েছিলাম, ওই সেই ব্যালকানি, এই যে। আর পাঁচটায় কিচেন, দেখুন সব বন্ধ। আমি একবার যাব কিচেনের দিকে, তার কারণ আমার গরম জলটা ফুরিয়ে গেছে, দেখি গরম জলটা পাওয়া যায় কিনা। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, বলুন তো আমার এই ছাতাটা আপনারা আর কোথায় দেখেছেন? অবশ্যই কমেন্ট করে জানান। আচ্ছা চলুন একবার কিচেনের দিক থেকে ঘুরে আসি, দেখি সকালের চা পাওয়া যায় কিনা। এখন বৃষ্টির ফোঁটা খুব ছোট, মানে কিছুটা কুয়াশার মতন ফোঁটাটার সাইজ, কিন্তু কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, কারণ রাস্তা প্রচণ্ড স্লিপারি। আর কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এবং বিকেলবেলাটাও অল্প অল্প বৃষ্টি হয়েছে। তার ফলে পুরো একদম বুঝতেই পারছেন রাস্তা বিভৎস বাজে অবস্থা হবে। ওহ, কি আনন্দের কথা! জিজ্ঞেস করলাম ইলেকট্রিক কখন আসবে, বললো আজকে সন্ধ্যের মধ্যে চলে আসবে। দেখুন কালকে সন্ধ্যেবেলা, সন্ধ্যে বলবো না, কালকে রাতে 10টার দিকে গেছে, 10টা সাড়ে 10টায় গেছে, কারণ আমি কালকে শুতে গেছি তখন 10টা 15 বাজে, তখনও ইলেকট্রিক ছিল। এখন বলছে যে সন্ধ্যের মধ্যে চলে আসবে। এক্সেলেন্ট। আচ্ছা, তো দেখি আজকে আমি যদি পারি একবার আশপাশটা এক্সপ্লোর করব, তবে এখন নয়, বৃষ্টিটা থামলে তারপর। আর এরকম একটা ওয়েদার এনজয় করছি। দেখুন সব রকম পরিস্থিতিকেই তো আমাদের মেনে নিতে হবে, তো সেই হিসাবে দেখতে গেলে এটা কিন্তু খুব খারাপ নয়, মানে অন্তত শিলারিগাঁওয়ের এই রূপ তো আমরা দেখিনি, তাই এটা একটুখানি ইউনিক আমার কাছে অন্তত। গুড মর্নিং। আর দেখুন চারপাশে কিরকম মেঘ ভেসে যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে চায়ের কাপ, আর এই যে দূরে এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমি এখন চা খাচ্ছি, চা খেতে খেতে এই মেঘকে উপভোগ করছি। কি করব বলুন, আপনাদের তো আর পরিষ্কার আকাশ কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারলাম না। জানি না কালকে সকালবেলা বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে। তবে যাই বলুন, প্রকৃতির এই খামখেয়ালিপনা কিন্তু দেখতে দারুণ লাগে। অনেকে হয়তো নিরাশ হবেন যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন না, বা এরকম একটা জায়গায় এসে এরকম একটা সুন্দর জায়গা এক্সপ্লোর করতে পারছেন না। আমার কিন্তু খুব খারাপ লাগছে না। আর ক্যামেরাটা মাঝে মাঝে অবজেক্টে ফোকাস করছে, তো তাই ক্যামেরাটা এরকম ব্লার হয়ে যাচ্ছে। এপাশে ঘন পাইনের জঙ্গল, আর এখান থেকে এই হচ্ছে ছবির মতো সুন্দর শিলারিগাঁও। আর এই যে দেখছেন দূরে মেঘ ভেসে আসছে, মাঝে মাঝে দেখুন অবজেক্টটা ফোকাস হারিয়ে ফেলছে শুধুমাত্র মেঘকে ফোকাস করছি বলে। আর এই যে দূরেও পাইনের জঙ্গল, দেখুন
এ যা মেঘ দেখছি, আজকে আকাশ পরিষ্কার হওয়ার কথা নয়, অন্তত আমার তাই মনে হচ্ছে। দেখুন, এই হচ্ছে শিলারিগাঁও। এটা শিলারিগাঁও না এটা মেঘালয়, আপনিই বলুন। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মেঘালয়, অন্তত আজকে তাই। দেখুন, এপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখেছেন? কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে সাইলেন্ট ভ্যালির শুরু হচ্ছে। আমি একটু বাদে যাচ্ছি সাইলেন্ট ভ্যালি। দেখুন, আমি আমাকে নিয়ে দেখালাম একটাই কারণে, কারণ এই কুয়াশাটাকে আপনারাও আমার সঙ্গে উপভোগ করুন। চলুন এই কুয়াশার মধ্যে দিয়ে কিছুটা হাঁটি, হাঁটতে হাঁটতে কুয়াশাটাকে একবার উপভোগ করি। শুধু আমার পেছনটা দেখুন কি অবস্থা। আমি সামনে যাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো ভিজিবিলিটি নেই। অন্তত 2-3 হাত বাদে কি আছে জানি না। যাক, আজকেই লাস্ট দিন, আজকে দিনটা এক্সপ্লোর করে নিই, কালকে বেরিয়ে যাব বাড়ির পথে। পরশু আমার ট্রেন। আচ্ছা, তার আগে এদিকে জঙ্গলটা একবার দেখাই। এই জঙ্গলটা দেখুন আমার ঠিক পিছন দিকে, দেখতে পাচ্ছেন? কিছু দেখা যাচ্ছে না, না? এদিকটা দেখুন, এদিকটা দেখুন। আজকে যদিও আমি সঙ্গে আরেকজন আছেন, ঠিক আছে, তো তিনি এগিয়ে গেছেন সামনে, আর আমি এই দাঁড়াতে দাঁড়াতে এনজয় করতে করতে যাচ্ছি। সত্যি কথা বলতে এসেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে, তো কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না, তার বদলে মেঘালয় ভ্রমণ হয়ে গেল। ঈশ্বরের হয়তো এটাই প্ল্যান ছিল, কারণ আমি নিজেই একসময় ভেবেছিলাম যে এবছর অগস্টে মেঘালয় যাব, এবং সেটা নিয়ে আমার খুব ঘনিষ্ঠ মহলে একটু আলোচনাও করেছিলাম। ঈশ্বরের হয়তো এটাই প্ল্যান ছিল যে মেঘালয় ঘুরিয়ে দেবেন। পুরো মেঘালয় মনে হচ্ছে। যাই হোক, চলুন। রাস্তা কিন্তু একটু স্লিপারি হয়েছে, যদিও হাঁটতে অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু এই পাকা রাস্তায় সমস্যা নেই, কিন্তু জঙ্গলে উঠলে বা জঙ্গলের রাস্তা কিন্তু একটু সমস্যা আছে। বিশেষ করে দেখুন, আশেপাশে কোনো পাখির ডাক পর্যন্ত নেই, বিশেষ করে এরকম একটা ওয়েদারে। আর একটা জিনিস, শিলারিগাঁও বা ইচ্ছেগাঁওয়ে এই জঙ্গলগুলোতে কিন্তু প্রচুর জোঁক আছে, তাই খুব সাবধান এখানে এলে। উপভোগ করুন এই সৌন্দর্য। শিলারিগাঁওয়ের এই ছবি বা এই ভিডিও আপনারা বোধহয় কোথাও দেখেননি, সম্ভবত এই প্রথম। কারণ শিলারিগাঁও বলতেই সবার আগে যেটা মাথায় আসে তা হচ্ছে অসাধারণ পাহাড়ের ভিউ এবং কাঞ্চনজঙ্ঘা। আর আমি দেখাচ্ছি এক অসাধারণ মেঘ, এবং পুরোপুরি মনে হচ্ছে যেন আমি মেঘালয়ের মধ্যে দিয়েই হাঁটছি। এই মুহূর্তে আছি শিলারিগাঁওয়ের গ্রামের ঠিক নিচে একটা ফুটবল মাঠ আছে, একদম গোল, এবং এই ফুটবল মাঠে দাঁড়িয়ে আছি। এখন সন্ধে হব। আজকেই শিলারিগাঁওয়ে আমার শেষ দিন, বা বলা যায় শেষ রাত। কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব। আমরা এই কারণেই বলছি কারণ আর একটা গেস্ট আছেন, তারাও কালকে বেরিয়ে যাবেন। ও ফুটবল প্র্যাকটিস করছে, আর চারপাশের পরিবেশটা দেখুন, শুধু মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ।
ভেবেছিলাম আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখাবো, না কাঞ্চনজঙ্ঘা এবারে আর দেখাতে পারলাম না। তবে আমি এখনো আশা ছাড়িনি, কাল সকালে যদি দেখা দেয়। চারপাশটা দেখুন শুধু। আর এই ফুটবল মাঠে দাঁড়িয়ে আছি, ফুটবল মাঠ থেকে চারপাশটা, এখানে একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে, এদিকে পাবলিক টয়লেট আছে বা বাচ্চাদের টয়লেটও হতে পারে, কারণ অঙ্গনওয়াড়ি স্কুল আছে এখানে, বা বড়দেরও হতে পারে। আর এইখান থেকে সোজা চলে যাচ্ছে, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাচ্ছে আমাদের হোমস্টের দিকে বা মেন রোডের দিকে। আর এই পাশে একটা ছোট্ট গ্রাম আছে, গেছিলাম, কিছুই না, জাস্ট এই হোমস্টেগুলো আছে। এই যে হোমস্টেটা আছে, এই হোমস্টেটারই সামনে একটা ছোট্ট জায়গা, তো বেশ সুন্দর। ওখানে বেশ কিছু ফুল পেয়েছি, ফুলগুলো কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। তো সেই ছবি কিন্তু আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হাংরি ট্যুরার, আপনারা সার্চ করবেন, আপনারা দেখবেন, ওখানে কিন্তু প্রচুর ছবি থাকবে। এই আমার এবারের সিরিজের প্রচুর ছবি পাবেন। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, সম্ভবত এটাই শেষ, এরপরে খুব একটা এদিকে গ্রাম নেই, এদিকটা বলছে আর গ্রাম নেই। আর এটা আসলে একটা ছোট হ্যামলেট, ছোট্ট পাহাড়ি গ্রাম হ্যামলেট। এবং এই জায়গার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা হচ্ছে যে একটা ছোট্ট জায়গার মধ্যে এরকম সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক সম্পদ, এটি হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। কিন্তু তার মধ্যে যদি এরকম মেঘ চলে আসে, তাহলে কি হয় বলুন তো? এখন আমি দাঁড়িয়ে আছি এই মাউন্টেন ভিউ রিসর্ট এর যে ওনার আছেন তার সামনে, এবং আজ বেরিয়ে যাব শিলারিগাঁও থেকে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমি দাঁড়িয়ে আছি এই মাউন্টেন ভিউ ভিলেজ রিসর্টের যিনি ওনার, তার সামনে আমি ক্যামেরাটা ফ্লিপ করছি এবং আমি ওনার সঙ্গে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি। হ্যালো স্যার, কেমন আছেন? হ্যাঁ বলিए। मेरा नाम दिलीप तामंग, सिल्लेरी गांव, माउंटेन व्यू रिसोर्ट। हम 2008 से चला रहा है। अच्छा, आज मौसम 2-4 दिन से ऐसा ही है, ठीक नहीं है। है सिल्लेरी गांव ऐसा जगह है, चारों तरफ से जंगल है, छोटा सा गांव है, यहाँ पर 40 फैमिलीज रहता है। अच्छा, यहाँ से खुल जाए तो अच्छा कंचनजंगा व्यू देखने को मिल जाएगा। यहाँ से छोटा छोटा ट्रैकिंग भी होता है, रमीते व्यू पॉइंट, हिस्टोरिकल प्लेस दामसांग फोर्ट, इच्छे गांव भी यहाँ से ट्रैकिंग करके जा सकता है। अगर गाड़ी में भी करना चाहते हैं तो ऋषि खोला, आलीटार कर सकता है, रिसोप लाबा भी कर सकता है, कालिम्पोंग, डेलो, ये सराउंडिंग एरिया बहुत जगह है, यहाँ से घूम सकता है। और यहाँ से सिल्क रूट का साथ जोड़ा हुआ है ये। ज़्यादातर लोग यहाँ से नाइट स्टे करके ऋषि खोला, आलीटार, जलुक, नाथांग, ग्यांगटोक भी जाता है। ज़्यादातर इसी रोड में काम हो रहा है। अच्छा, कितने सारे रूम्स है यहाँ पे?
मेरा यहाँ पर कुल मिला के है 13-14 रूम है। अच्छा, हाँ, ऑल डिलक्स आर, रूम भी है इसमें, अच्छा, स्टैंडर्ड रूम भी है। ओके, स्टैंडर्ड रूम है आपको लॉजिंग फूडिंग मिला के होता है यहाँ पे, डिलक्स का भी लॉजिंग फूडिंग मिला के है। अच्छा। तो कितने रेट्स है, कितने टैरिफ्स कितना है? टैरिफ है हमारा स्टैंडर्ड रूम में 1000 करके है लॉजिंग एंड फूडिंग पर हेड पर डे। अच्छा, डिलक्स रूम में 1500 पर हेड पर डे लॉजिंग एंड फूडिंग है। अच्छा, ठीक है। और ऑल आर व्यू रूम्स, राइट? सभी व्यू रूम है, अच्छा, सभी व्यू रूम। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাড়িয়া লাগা। জাস্ট আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। তার আগে একবার দেখুন, আরও আরেকবার দেখুন কি অবস্থা। মানে শিলারিগাঁওয়ে এসে আমি এরকম শুধু মেঘ দেখছি, আর এই মেঘ ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। এটা কিন্তু দারুণ লাগছে। আর আরেকটা ব্যাপার বলি যে এই দিকটা তো আগের দিন দেখালাম, এদিকটা মানে ডাইনিং রয়েছে, কিচেন রয়েছে। এছাড়া এই ব্যালকনিটা খুব সুন্দর, কিন্তু আমরা এনজয় কেউ করতে পারিনি, তার কারণ এই মেঘের জন্য। আর ঘরের তো অলরেডি ঘরটা আপনাদের দেখিয়েছি। এই ঘর সম্পর্কে 2-4টে কথা একটু বলে নিই, তাহলেই মোটামুটি আপনারা বুঝতে পারবেন। চলুন, প্রথমে বলি যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এই ঘরে কিন্তু এই বেডে 3 জনই শোয়া যাবে। বেডটা বেশ বড় আছে, প্লাস একজন, 4 জনও থাকা যাবে, যদিও 3 জন মানে 2 জন প্লাস একজন ঠিকঠাক। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমার অলরেডি বেড গোছানো আছে। দেখুন, আমি বলেছি আপনাদেরকে যে আমি যাওয়ার আগে গুছিয়ে দিয়ে যাব। টাওয়েলটা শুধুমাত্র যাওয়ার আগে আমি মেলে দিয়ে যাব। আর এছাড়া দেখতে পাচ্ছেন আমি চার্জ করছি। এই টেবিল একটা, বাথরুমটা তো দেখিয়েইছি। আর মোটামুটি এই ঘর তো আপনাদেরকে দেখিয়েছি আগে, তাই আর নতুন করে কিছু এক্সট্রা কিছু দেখাচ্ছি না। এটা জানলার অবস্থা দেখুন কি অবস্থা হয়েছে মেঘে, ঘরের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে। এই হচ্ছে জানলা থেকে ভিউ। যদি ওয়েদার ক্লিন থাকতো তাহলে অসাধারণ ভিউ পাওয়া যেত, কিন্তু ব্যাড লাক, সেটা আমি পেলাম না। শিলারিগাঁও আপনারা আসতেই পারেন, তবে বেস্ট টাইম আমার মতে নভেম্বর-ডিসেম্বর, কারণ বর্ষার পরে ওই সময়টাই কিন্তু একদম প্রাইম টাইম। আর ওই সময় খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। শুধু কাঞ্চনজঙ্ঘা না, এখান থেকে দুর্দান্ত পাহাড়ের রেঞ্জ দেখা যাবে। এপাশে জঙ্গল রয়েছে, আমি তো বেশ কয়েকবার দেখানোর চেষ্টা করেছি। আর আরও একটা ব্যাপার বলি এখানে, সেটা হচ্ছে যে আপনারা একটু আগে দেখলেন বা শুনলেন যে এখানকার ট্যারিফ কত। অনেকের ধারণা আছে বা যে সাধারণত এইসব জায়গাতে একটুখানি কস্টলি হয়, কিন্তু ব্যাপারটা পুরো উল্টো। এই সমস্ত জায়গা কিন্তু তুলনামূলকভাবে অনেক চিপ, এবং আপনারা চাইলে কালিম্পং থেকে বা এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে বা বাগডোগরা থেকে কিন্তু এখানে আসতে পারেন। এইবার আমি আজকে ফিরবো, কিভাবে ফিরবো? আমি তো বলেছিলাম যে আমি যেহেতু সোলো এসেছি, ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম যে এখান থেকে গাড়ি রিজার্ভ করে আমাকে যেতে হবে। তো লাকিলি এখানে একটা ফ্যামিলির সঙ্গে আমার দেখা হয়েছে। তো তাদেরই একজন মানে সদস্য, মিস্টার রক, তো সে আমাকে হঠাৎ অফার করে গত পরশুদিন যে আমরা তো মালবাজার যাব, মানে গরুবাথান ওদের বুকিং আছে, তো আমরা যাব ওখানে, তো তুমিও চলো আমাদের সঙ্গে, আমাদের গাড়িতে বেরিয়ে যাবে। তো তারা গাড়িতে এসছে, তাই আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি মালবাজার। আর যেহেতু আমি এখান থেকে সরাসরি মালবাজার যাচ্ছি, তাহলে আমার টার্গেট হচ্ছে মালবাজার থেকে চলে যাব নিউম্যাল জাংশন অথবা মালবাজার স্টেশন। সেখান থেকে আমি ট্রেনে চলে যাব শিলিগুড়ি, এবং শিলিগুড়িতে গিয়ে আমার ইচ্ছে আছে শিলিগুড়ি যে হংকং মার্কেট, সেই মার্কেটটাকে এক্সপ্লোর করার। এবং তারপরে আমার ট্রেন আগামীকাল সকালবেলা 5:30টায় শতাব্দী এক্সপ্রেস। তো এই হচ্ছে মোটামুটি ট্যুর, আর কিছু তেমন বলার নেই। আর এই রুমের ওভারঅল রেটিং হচ্ছে 4 আউট অফ 5। এই কারণের জন্যই 4 দেবো, কারণ প্রথমত ভিউ রুম আছে, দ্বিতীয় কথা রুম ভীষণ পরিষ্কার, তৃতীয় কথা হচ্ছে যে এখানকার যে স্টাফরা প্রচণ্ড ভালো, আর এদের বিহেভিয়ার খুব ভালো। এবং অনেক জায়গায় হয় যে এক্সট্রা চা বা কফি চাইলে পয়সা নেয়, আমার ক্ষেত্রে সেটা হয়নি। এক্সট্রা চা কফিতেও কিন্তু এটা কোনো চার্জ লাগায়নি, তো এটা ভালো, বা এটা পেয়েছি বলে বলছি না, এদের ওভারঅল ব্যবহার ভালো। তবে গতকাল কিন্তু অনেকক্ষণ লোডশেডিং ছিল, এবং গত পরশুও সারা রাত লোডশেডিং ছিল। দুপুরবেলা কালকে কারেন্ট এসেছে তখন অ্যারাউন্ড 2টো বা 2:30, আর বা আরও পরে। আর তারপরে আবার কালকে রাতে কারেন্ট অফ ছিল, সেটা কিন্তু সকালবেলায় এসেছে অ্যারাউন্ড 7:30 এরকম। তো মানে বুঝতেই পারছেন এখানে কিন্তু লোডশেডিংয়ের একটা সমস্যা আছে। তাই যারা আসবেন এখানে সবাইকে অনুরোধ, আপনারা চাইলে পাওয়ার ব্যাংক ক্যারি করতে পারেন, কারণ এখানে মনে হয় যে ফোনগুলো বিশেষ করে চার্জ করার জন্য পাওয়ার ব্যাংক থাকাটা অত্যন্ত জরুরি। তো আমার পড়েছে এই রুমের ভাড়া 1000 টাকা করে পড়েছে।
জেনারেলি দিতে চাইছিল না ওরা, যেহেতু আমি একা। ওদের বক্তব্য হচ্ছে যে 1000 টাকা তখনই দেবো যদি এই ঘরে দুজন থাকে, অ্যাটলিস্ট 2 শেয়ারিং না হলে ওদের পড়তা হয় না। তো তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে ওরা রাজি হলো এবং আমাকে 1000 টাকাতে এখানে 3 দিন আমি থাকলাম। তাই 3 দিনে আমার খরচ পড়েছে, মানে 3 নাইট 4 ডে আমার খরচ পড়েছে 1000 টাকা ইন্টু 3, অর্থাৎ 3000 টাকা। এই হচ্ছে আমার খরচ। আর তার সঙ্গে আদার্স কোনো আর এক্সট্রা খরচ এখানে হয়নি। এই সেই গাড়ি যেটা করে আমি মালবাজার যাচ্ছি। চারপাশের ওয়েদারটা একবার দেখুন, 3 দিন ধরে একই ওয়েদার। এই রাস্তায় বাইক ইজ বেস্ট, বলতে বলতে একটা বাইক। গল্প করতে করতে পাহাড়ি রাস্তায় আমরা একসঙ্গে অনেকটা পথ পাড়ি দিচ্ছিলাম। মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছিলাম কোথাও পাইনের জঙ্গল, কোথাও আবার চা বাগান দেখে। এই পাইনের জঙ্গলে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ এখানকার নির্জনতা উপভোগ করছিলাম পাইন গাছের মধ্যে দিয়ে মেঘেদের আনাগোনা, আর তার সঙ্গে উপভোগ করছিলাম এই জায়গার পরিবেশ। ফেরার পথে বারে বারে মনে পড়ছিল আমার এই যাত্রাটার কথা। আমার কোনো প্ল্যানই ছিল না শিলারিগাঁও যাবার, অথচ সেই শিলারিগাঁও গেলাম, সেখানে 3 দিন থাকলাম এবং সেখান থেকে ফেরার পথে আমার এক বন্ধু পেলাম যে আমাকে সঙ্গে করে তাদের গাড়িতে করে নিয়ে আমাকে পৌঁছে দিল নিউ ম্যাল জাংশন। শুনেছি এরকম অনেক অদ্ভুত ঘটনা ঘটে মানুষের জীবনে। এরকম একটা ঘটনা যে আমার সঙ্গে ঘটবে এটা আমি কখনো ভাবিনি। তাই ঈশ্বরকে অশেষ ধন্যবাদ আমার এই বন্ধুটিকে, ধন্যবাদ তাদের পরিবারের সদস্যদের। এবং সবথেকে বেশি যে জিনিসটা আমি শিখলাম সেটা হলো জীবনে সব কিছু পরিকল্পনা করে গেলেই হয় না, পরিকল্পনার বাইরেও আরেকটা জগৎ থাকে। তাই যখন পারবো আবার বেরিয়ে পড়ব পরিকল্পনাহীনভাবে, ঠিক একইভাবে একই রকমভাবে। তবে পরের গন্তব্য হয়তো আর লাভা নয়, কিংবা আবার হয়তো লাভা, সেটাও জানি না, কারণ এই যে বললাম পরিকল্পনাহীন। তাই নিজের কাছে নিজের এই আনপ্রেডিক্টেবিলিটিটা থাক, এটাই বরং এই পরিবেশের জন্য আদর্শ। বাকিটা চলুন যেতে যেতে দেখি।
শিলারিগাঁও থেকে আমরা এই লাভা রোডটা ধরে যাচ্ছি গরুবাথানের দিকে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাপড়খেতি। এই পাপড়খেতিতে এখান থেকে একটা ডিস্টেন্স আপনাদেরকে জানিয়ে দিই। যেমন যদি এখান থেকে আপনারা লাভা যেতে চান তাহলে এখান থেকে মাত্র 24 কিলোমিটার, আলগারা 42, পেডং 46, কালিম্পং 56, রঙ্গলি 84 কিলোমিটার। এই জায়গাটা কিন্তু একটু জমজমাট এবং এই জায়গা থেকে কিন্তু চারপাশের অসাধারণ এই পাহাড়ের ভিউ পাওয়া যায়। চলুন আপনাদেরকে একবার জায়গাটা ঘুরিয়ে দেখাই। এইখানে ডিস্টেন্সগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিন যে ডিস্টেন্সগুলো বললাম আমি। এবার চলুন চারপাশটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে দেখুন কি সুন্দর পাহাড়। আর এই জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে একটু বিজি বা ক্রাউডেড বলা যায়, কারণ এখানে কিন্তু প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি আশেপাশে। আর এই যে গাড়ি আসছে, যারা লাভা যায় এই রাস্তাটা দিয়ে অনেকেই কিন্তু লাভা যায় এবং পেডং এছাড়া আলগারা এই সমস্ত জায়গায় যায়। এখানে জায়গায় জায়গায় খাবার দোকান পাবেন, থাকার জায়গা আছে। আর এই হচ্ছে জায়গাটার সৌন্দর্য, জায়গাটার বিউটি। দেখুন, ইনফরমেশনটা এই কারণে শেয়ার করলাম কারণ অনেকেই পাপড়খেতির নাম শুনেছে। বিশেষ করে কোলাখামে যাবার পথে বা লাভা যাবার পথে অনেক সময় অনেকেই এই পাপড়খেতিতে বিশ্রাম নেয় বা পাপড়খেতিতে ব্রেক নেয়। সেই জন্যই এই পাপড়খেতিটা আপনাদেরকে পরিচয় করিয়ে রাখলাম। আমার কাছে উত্তরবঙ্গের অন্যতম একটি শ্রেষ্ঠ আকর্ষণ চা বাগান। চা বললেই সবার আগে মাথায় আসে দার্জিলিং চায়ের কথা। উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ দার্জিলিং এবং তৎসংলগ্ন এলাকা মূলত একসময় চা বাগানের জন্যই বিখ্যাত ছিল। এখন অবশ্য পর্যটন বেশ কিছুটা জায়গা দখল করেছে, তবুও দার্জিলিংয়ের চা, মকাইবাড়ির চা, এরকম আরও অনেক জায়গার চা কিন্তু এখনও গুণগত মানের জন্য সারা পৃথিবীতে অত্যন্ত সমৃদ্ধ। এখন আছি অ্যাম্বিয়ক টি এস্টেটের কাছে। শুধু চা বাগানটা দেখুন, ওফ, দিগন্ত বিস্তৃত চা বাগান আর পিছন দিকে পাহাড়। যারা উত্তরবঙ্গ ভালোবাসেন তাদের এটাও একটা অন্যতম প্রিয় জায়গা।
কত মানুষের রুজি রুটি জড়িয়ে আছে এই চা বাগান এবং এই পর্যটন ব্যবসার সঙ্গে। তাই চলুন আমরা এদেরকে বাঁচিয়ে রাখি। দেখতে দেখতে আমার গন্তব্যের খুব কাছে পৌঁছে গেলাম। তাই আজকের গল্প এটুকুই। খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।